This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া। ছেলে ভোলানো ছড়া যখন বাস্তবে ঘটে যায়, তখন দক্ষিণ 24 পরগনার ক্যানিং মাস্টারপাড়ার মাঠে বসেছিল বার্ষিক ঘোড়দৌড়ের আসর। হঠাৎ পাগলা ঘোড়া কামড়ে ধরল বাচ্চা ছেলেটাকে। তারপর বাচ্চাটাকে মুখে কামড়ে ধরেই দে দৌড় দে দৌড়। ঘোড়া ছুটছে, মুখ থেকে ঝুলছে বাচ্চাটা, সারা মাঠ হই হই করছে। ঘোড়ার মুখ থেকে যখন বাচ্চাটাকে আলাদা করা গেল, তখন সে প্রায় অচেতন, পায়ে গুরুতর আঘাত। অ্যাম্বুলেন্স ছুটল এসএস ক্যাম্প, সেখানেই চিকিৎসা চলছে ঘোড়ার কামড়ে ক্ষতবিক্ষত ক্যানিংয়ের ছেলের। দেখুন, সব কিছু নিয়ে ছেলে খেলা করাটা যে খুব একটা কাজের কথা না, এটাই তার প্রমাণ। এই ঘোড়া সম্পর্কে এক নয় একাধিক তো এরকম সতর্কবার্তা রয়েছে, সাবধানবাণী আছে, এবং তার মধ্যে জনপ্রিয়তম যেটা, সেটা দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে। শাস্ত্রমতে কি বলে জানেন? দুর্গার যদি ঘটকে মানে ঘোড়ায় চড়ে আগমন হয়, তাহলে ফল ছত্রভঙ্গস্তরঙ্গমে, মানে ছত্রভঙ্গ হওয়া, চারপাশ ছাড়খাড় হয়ে যাওয়া। কারণ ঘোড়া যে কোনো গোছানো জিনিসকে ইচ্ছে মতো দৌড়ে তছনছ করে দিতে পারে। ছেলে বলানো ছড়াটা শোনালাম বটে, ওটা শুনতে ছোটোবেলা ভালোই লাগতো, কিন্তু যতই ওখানে পাগলা ঘোড়ার বর্ণনাটা ওরকম থাকুক, তার পরের লাইনটা সেটার এখানে বলা হয়নি। সেটা আজকাল তো আবার করাও যায় না। ওই পাগলা ঘোড়া ছুটেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে, সেটা তো চট করে করা যায় না আজকাল। ফলে ঘোড়া কখন যে পাগলামি শুরু করবে আর করলে যে তার কি মানে কাণ্ড কারখানা আমরা দেখতে পাবো, তার আগাম কোনো আন্দাজ দেওয়া যায় না, আর তাকে থামানোরও কোনো উপায় নেই। ওই ক্যানিংয়ের মাঠে যে ঘোড়াটা ওই বাচ্চাটাকে মুখে করে ছুটেছে, সে ঘোড়াটা তো পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে নিয়ন্ত্রণ না থাকলে, লাগামহীন ছাড় পেয়ে গেলে একটা ঘোড়া কীরকম করে একটা সাজানো আসরকে ভণ্ডুল করে দিতে পারে। আনন্দের মোহ মানে একটা আসর, সেটাকে কিভাবে আতঙ্কের বা আসরে পরিণত করতে পারে। লাগাম ছাড়া হলে ঘোড়া যে বাচ্চাকে কামড়ে নিয়ে ছুটে যাওয়ার মতো কাণ্ড কারখানা করতে পারে, সেটা তো ক্যানিংয়ের ওই ঘোড়দৌড়ের আসরে আমরা বুঝে গেছি। কিন্তু যেটা বুঝতে পারছি না, চারপাশে এরকম সবাই লাগাম ছাড়া হচ্ছে কি করে। এই দেখুন, এসআইআরকে কেন্দ্র করে দিকে দিকে কিছু লোক যে লাগাম ছাড়া হয়ে গেল বলে মনে হচ্ছে, সেটাই খুব ভুল। আর যদি তা হয়, তাহলে তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন চলে আসে, লাগাম খুলেছে তো বুঝলাম, লোকগুলো লাগাম ছাড়া তো বুঝলাম, কিন্তু লাগামটা খুললো কে? দেখুন, উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় আজ পথ অবরোধ থেকে যে বিক্ষোভের শুরু, সেই বিক্ষোভকে স্থানীয় বিডিও অফিসের দিকে চালিয়ে নিয়ে গেল কে? ছুটিয়ে দিল কে? কে বিডিও অফিস ভাঙচুরের পর সেখানে আগুন লাগানোর জন্য ওই পাগলা ঘোড়াদের লাগামহীন করে ছেড়ে দিল? দেখুন, এই ঘটনাটা যদি একটা বিচ্ছিন্ন ঘটনা হয়, যদি একটা হঠাৎ করে সংগঠিত একটা বিক্ষোভ হয়, তাহলে মানুষের তাৎক্ষণিক রাগ বা ক্ষোভের একটা বহিঃপ্রকাশ বলে ধরা যেতে পারত। কিন্তু যেভাবে একটা জায়গার থেকে আরেকটা জায়গায় ধাপে ধাপে এই বিক্ষোভের আগুনটা লাগানো হলো এবং তাড়িয়ে নিয়ে যাওয়া হলো, ছড়িয়ে দেওয়া হলো, যেভাবে রাস্তার থেকে গোটা বিক্ষোভটার অভিমুখ ওই বিডিও অফিসের দিকে ঘুরিয়ে দেওয়া হলো, এবং সেখানে ওই চেয়ার টেবিল আলমারির মতো আসবাবপত্রগুলো সব কিছু ভাঙচুরের পাশাপাশি কাগজগুলো নষ্ট করে সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল, তাতে এই ঘটনাকে বিক্ষিপ্ত ঘটনা বা কিছু মানুষের আচমকা প্রতিবাদ বলা যায় কি? যেভাবে গোটা বিষয়টা হাসপাতাল অবধি পৌঁছে গেল, ভাবুন, রোগীরা যেভাবে পেরেছেন পালিয়েছেন, বাকিরা দরজা বন্ধ করে ভেতরে টকটক করে কেঁপেছেন। তাহলে এরকম যখন আতঙ্কটা এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এবং তার মধ্যে এই কাগজপত্রগুলো পোড়ানোর মতো কাজকর্মগুলো করে ফেলা হয়, তখন আর সত্যি কথা বলছি আচমকা প্রতিবাদ বলা যাচ্ছে কি?
আবার ভেবে দেখুন, নাকি কোথাও গিয়ে এই বিক্ষোভকে সংগঠিত প্রতিবাদ বা একদম একটা সংগঠিত মানে কি বলবো দক্ষযোগ্য বলে মনে হচ্ছে। কারণ যাদের শুনানিতে আপত্তি তারা বিডিও অফিসে গিয়ে শুনানির কাগজপত্র নষ্ট যদি করে থাকেন তাহলে তার মানে তো একটাই, এই এসআইআর পর্বটাকেই ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। যদি তাই হয় তাহলে তো এই প্রশ্নটাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না, এই চেষ্টাটায় এদের নামালেন কে বা কারা? আমাদেরকে আন্দোলনকে চালিয়ে যেতে হবে। এসআইআরের শুনানিকে কেন্দ্র করে বাদ গেল না কিছুই। রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের চাকুলিয়া। এসআইআরের শুনানিতে হয়রানির অভিযোগ তুলে বৃহস্পতিবার টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। আমরাকে বললো যে এটা কাগজ জমা করতে 2002 এর কাগজ জমা করতে হবে, আমরা 2002 এর কাগজ জমা করলাম। এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হয়রান করতে বলে, হ্যারেন করতে হবে। কিসের হ্যারেনটা কিসের? সেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে বিডিও অফিসে। সেখানে তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। অফিস পুরোপুরি তছনছ করে দেয় তারা। শুধু তাই নয়, আগুন লাগিয়ে দেওয়া হয় বিডিও অফিসে। গাছের গুড়ি ফেলে দমকলের গাড়ি আসতে বাধা দেয় বিক্ষোভকারীরা। পুড়ে ছাই হয়ে যায় বিডিও অফিসে থাকা অধিকাংশ নথি। পরিস্থিতি হাতের বাইরে চলে যায় চাকুলিয়া থানার পুলিশের। আক্রান্ত হন আইসি। পাল্টা ছোড়া হয় কাঁদানে গ্যাস। বিডিও অফিস থেকে চাকুলিয়া থানার দূরত্ব মেরে কেটে 200 মিটারের কম। তারপরেও তাণ্ডব কেন আটকানো গেল না? দেখুন, ওই ছবিগুলো দেখছিলাম, ওর মধ্যে একজনকে দেখলেন মুখে মাইক নিয়ে লোকজনকে তাতাচ্ছে। যে বিক্ষোভটা হঠাৎ ছড়িয়েছে, যে বিক্ষোভটার মধ্যে মানুষের একটা তাৎক্ষণিক প্রতিবাদ রয়েছে, সেটা এরকমভাবে কেউ ওই মাইক দিয়ে কন্ট্রোল করেন নাকি? কখন করেন? যখন সেটার পেছনে একটা পরিকল্পনা থাকে, যখন সেটাকে একটা সুনির্দিষ্ট দিকে চালনা করার একটা তাগিদ থাকে। এগুলো এমনি এমনি মনে হচ্ছে না। এই পরপর যা যা ঘটেছে সেগুলোকে দেখে সেগুলোকে বিশ্লেষণ করেই তো মনে হচ্ছে। খেয়াল করে দেখুন, আপনারাও বুঝতে পারবেন। প্রথমত যেভাবে এই দমকলকে আটকানো হয়েছে এবং পুলিশকে কাজ করতে বাধা দেওয়া হয়েছে, তাতে একটা জিনিস তো পরিষ্কার, প্রথম থেকেই চেষ্টা ছিল যত বেশি সম্ভব ক্ষতি করার, সেটা যাতে কেউ আটকাতে না পারেন সেটা সুনিশ্চিত করার। দ্বিতীয়ত, পুলিশ লাঠিচার্জ করায় বিক্ষোভকারীরা আরও লাগাম ছাড়া হয়েছিলেন বলে নিজেরাই জানিয়েছেন। এক্ষেত্রে পুলিশের লাঠিকে তার মানে ওই ভাঙচুর, আগুন, তাণ্ডব এই যা যা করেছেন তার শিখণ্ডী হিসেবে খাড়া করা হচ্ছে। পুলিশ মেরেছে, সুতরাং বিক্ষোভের আগুন ছড়িয়েছে, এটাই তো দাবি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি একটা জায়গার থেকে আরেকটা জায়গায় এই লক্ষ্যবস্তুকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল? খেয়াল করে দেখুন, সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এটাই কি প্রমাণের চেষ্টা হচ্ছিল? যেভাবে বিক্ষোভ ছড়িয়েছে তাতে আর একটু হলে স্থানীয় থানাতেও নাকি হামলা হতো, যদি না ওই পুলিশ সুপার নিজে ঠিক সময় উপস্থিত হয়ে পুরো পরিস্থিতিটা সামলাতেন। কারণ থানার যিনি বড়বাবু, তিনি তো আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে গেছেন, তার চিকিৎসার ব্যবস্থা করতে হয়েছে। এবার সেই জায়গায় পুলিশকে সংগঠিত করা এবং বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করার কাজটা পুলিশ সুপার স্বয়ং করেছেন, এবং তাতে বিক্ষোভকারীদের ওই সংঘবদ্ধ চেহারাটা আরও বেশি করে সামনে এসছে। বোঝা গেছে যে ওই জনতাকে উত্তেজিত করে তোলার পেছনে একটা পরিকল্পনা ছিল। পুলিশ সুপার কি বলেছেন জানেন? তারা এই পরিকল্পনার পেছনে যারা আছেন তাদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তার মানে পুলিশও বুঝতে পেরেছে যে এই পাগলা ঘোড়ার লাগামটা কেউ না কেউ খুলে দিয়েছিল। এমনি এমনি ঘোড়া এরকম পাগলা দৌড় দেয়নি। এবার পুলিশ এখন সেই লাগামখানা ধরে বুঝতে চাইছে যে কোন জনা যে এই লাগামটা খুলে দিয়েছিল। একটা কমপ্লেন পেয়েছেন বিডি সাহেব থেকে, ও কমপ্লেনের উপরে আমরা এফআইআর স্টার্ট করেছেন। অলরেডি আমরা 10 জনকে ডিটেন করেছেন, বাকি আমরা রেডগুলো চলছে, নেসেসারি লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে। দেখুন, পুলিশ তদন্ত শেষ করলে বোঝা যাবে এটা স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিবাদ নাকি যা ঘটেছে সেটা রাজনীতির দাবার চাল।
আমরা জানি আপনারা এই জায়গাটার জন্য অপেক্ষা করছিলেন যে কোনখান থেকে গোটা বিষয়টা যে রাজনীতির কাণ্ডকারখানা সেটা বোঝা যাবে। আছে তো বটেই। দেখুন, এসআইআর নিয়ে সব থেকে বেশি বিচলিত কারা ছিলেন? এই রাজনৈতিক নেতারাই। শুরুর থেকে মানুষজনকে ভয় কারা পাইয়েছেন? এই রাজনৈতিক নেতারাই। এবার শুরুর থেকে এসআইআর পক্ষে আর বিপক্ষে এই লড়াইটাকে বাঁধিয়ে দিয়েছেন কারা? এই রাজনৈতিক নেতারাই। এবং একদম গোটা বিষয়টাকে যে বিভিন্ন জায়গায় আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে বা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, সেটাও তো হয়েছে এই রাজনৈতিকভাবেই। দেখুন, এসআইআর হলে অনুপ্রবেশকারীরা চিহ্নিত হয়ে যাবে, এটা কারা বলেছিল? বিজেপি। এটা বলে তারা একটা আন্দোলন করতে চেয়েছিল। যেমন তারা একই সঙ্গে চেয়েছিল যে এমন একটা পরিবেশ সৃষ্টি হবে যেখানে এ রাজ্যের সংখ্যালঘুরাও তারা একটা অস্তিত্বের সংকটে ভুগবে। তখন তারা অনুপ্রবেশকারীদের ধরিয়ে দিতে বা চিনিয়ে দিতে এসআইআরের পক্ষ নেবে এবং এর মাধ্যমে ওই প্রত্যেকটা অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে ফেলা যাবে। এটা তাদের প্রাথমিকভাবে লক্ষ্য ছিল। আবার তৃণমূল, তাদের লক্ষ্য কী ছিল? প্রথম থেকেই পদ্ধতিগত ত্রুটি বিচ্যুতি খুঁজে বার করা। তারা একদম প্রথম থেকে লেগে পড়েছিল সেই কাজে এবং সেগুলো খুঁজে বার করে সেগুলোকে আবার কমিশনের বিরুদ্ধে ব্যবহার করেছে তারা এবং চেষ্টা করেছে কমিশন আর বিজেপিকে আসলে সমর্থক বলে প্রচার করতে। তাহলে সুবিধা হয়ে যাবে না? আক্রমণটা একদিকে আক্রমণ করলেই এপাশে মানুষের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকেও কাজে লাগানো গেল, আর অন্যদিকে বিজেপিকে রাজনৈতিকভাবে হেও করা গেল। ফলে এটা তাদের ভোটের বাজারে অনেকটা বেশি সুবিধা করে দেবে। এবং এই মানুষ যদি ক্ষুব্ধ হয়, মানুষের মনে যদি ভয় তৈরি হয়, তাহলে তখন ভীত মানুষ কী চায়? খড়কুটো আঁকড়ে ধরতে। সুতরাং সেই সময় ভয় পেও না, ভয় পেও না, হ্যাঁ আমি পাশে আছি, এইটা বলে বৃহত্তর অর্থে একটা জনমত তৈরির চেষ্টা হয়েছিল। এবার দেখুন পরবর্তী ধাপটা কি? বিএলওদের সংগঠনকে ব্যবহার করা বা পাড়ায় পাড়ায় ওই পাড়ায় সমাধানের নামে এসআইআরের ফর্ম পূরণ করে দেওয়া, এসব কিছুই কিন্তু পরপর বিভিন্ন আন্দোলনের পরিকল্পনা মাফিক এক একটা ধাপ। এবং এর মাধ্যমে ওই বললাম মানুষজনকে বুঝিয়ে দেওয়া পাশে আছি। এবার এই দুটো পরস্পর বিরোধী রাজনৈতিক দলের অবস্থান যদি আপনি তাদের দিক থেকে দেখেন, তাহলে তারা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় একদম ঠিক। এসআইআর শুরু হতে সংখ্যাটা যেরকমই হোক, অনুপ্রবেশকারীদের তো বাংলাদেশে চলে যেতে দেখা গেছে। বহু জায়গায় আমরা দেখেছি যে বাংলাদেশি যে বস্তি গড়ে উঠেছিল, সেই বস্তিগুলোতে সব তালা মেরে চলে গেছেন। এবার কোথায় গেছেন? সবাই সীমান্ত পেরিয়ে গেছেন না অন্য কোনো জায়গায় গিয়ে আপাতত তারা গা ঢাকা দিয়েছেন, সেটা আমরা কিন্তু জানি না। সেটাই ভোট টোটের পর বা এসআইআরের পর বোঝা যাবে যে তারা আবার ফিরে এসে দরজা খুললেন কিনা। বহু জায়গায় স্থানীয় বাসিন্দারা এই বাংলাদেশি বা রোহিঙ্গাদের কিন্তু চিহ্নিতও করে দিয়েছেন। এবার এগুলো যেরকম দেখা গেছে একদিকে, উল্টো দিকে পদ্ধতিগত ত্রুটি থেকে ভোটার বা বিএলওরা যে হয়রান হচ্ছেন সেটাও দেখা গেছে, তার প্রমাণও পাওয়া গেছে। এই যে ধরুন এখন শুনানি পর্ব চলছে, আর কয়েকদিন পর এসআইআরের কাজ শেষ করে কমিশনের তরফে চূড়ান্ত ভোটার তালিকা বের করার কথা। এবার তখন দুদিক থেকেই মানুষের ক্ষোভ বিক্ষোভকে একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, কারণ তারা ধরে ফেলেছেন যে কিছু না কিছু ভুল ত্রুটি তো থাকবেই। এবার কিছু না কিছু ভুল ত্রুটি কেউ ইচ্ছে করে করছেন কি না, বা সেইটা মানে অবচেতন মনে করে ফেলেছেন কি না, ভুল করে ভুল হয়েছে কি না, এই বিষয়গুলো নিয়ে এরপরে একটা রাজনৈতিক তরজা হবে, সে তো আমরা বুঝতে পেরেছি। কারণ কমিশন নিজেও তো বিভিন্ন ক্ষেত্রেই বিএলওদের ভুল ত্রুটিগুলো সেগুলো ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটাও তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে। বা যখন তদন্ত হচ্ছে এটা খুঁজে বার করতে, তখন এটা তো প্রাথমিকভাবে ধরে নিতেই হবে যে সন্দেহ একটা রয়েছে এবং দুটোর দিকেই সন্দেহটা রয়েছে। সুতরাং কোনো কথাকেই আমরা উড়িয়ে দিতে পারছি না, কিন্তু কোনো সম্ভাবনাকে আপনি উড়াতে পারবেন না। বুঝতে পারছেন রাজনীতি কত গভীরে গিয়ে খেলাধুলো শুরু করে? আপনাদেরও তাহলে এটা যদি বুঝতে হয়, তাহলে ওই গভীরে যাও, আরও গভীরে যাও বলে গান গাইতে হবে। কিন্তু এখন পর্যন্ত যা ট্রেন্ড, তাতে এসআইআরে দেখুন প্রাথমিকভাবে বিজেপির নেতারা যে 1 কোটি 1.5 কোটি করে চিৎকার করছিলেন,
সেই পর্যন্ত পৌঁছানোর কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না। ৮০-৮৫ লক্ষের বেশি নাম বাদ যাওয়ার সম্ভাবনা খুব বেশি নেই। এটাগুলো সবই প্রাথমিকভাবে এখন পর্যন্ত যে ট্রেন্ড তার ভিত্তিতে একটা সর্বোচ্চ মাত্রা বললাম। এবার আমরা যা দেখি বা যা ভাবি তারপরে কত কিছু তো হয়ে যেতে পারে। হ্যাঁ, ওই অন্তরালে বসে যিনি আছেন আর কি, হাসেন অন্তর্যামী বলে একটা কথা আছে না, ফলে অন্তর্যামী কতটা হাসবেন, অট্টহাস্য করবেন কিনা, আর সেই হাসির দমকে সংখ্যাগুলো এলোমেলো হয়ে যাবে কিনা, এটা এখন বলতে পারবো না। ওটা ওই যখন শেষ পর্যন্ত 14 তারিখ ওই বেরোবে তালিকাটা, তখন বুঝতে পারবে। ফলে এসআইআর করে অনুপ্রবেশকারীদের খুঁজে বার করার যে কাজটা খুব সহজে হয়ে যাবে বলে বিজেপি মনে করেছিল, সেটা হচ্ছে কি না সেটা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, বুঝতেই পারছেন। এমনকি সেটা সে কেউ বাইরের থেকে কটাক্ষ করছে বিজেপিকে এরকমও নয়, বিজেপি নিজের মধ্যেই তো প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি নেতাদের মধ্যে কেউ কেউ অবশ্য এখনও আশাবাদী যে এখনও তারা ভাবছেন যে এসআইআর বাদের তালিকায় যতটা ভেবেছিলেন তেমন নামই থাকবে। কিন্তু কেউ কেউ মানে কোনো বিজেপি নেতা তারা তো প্রকাশ্যেই বলছেন যে ভোটার তালিকায় এখনও অনেক বেনজল রয়েছে, আর এই বেনজল তো তখনই থাকতে পারে যখন অনুপ্রবেশকারীদের কাছে কমিশনকে বোকা বানানোর মতো যথেষ্ট কাগজপত্র থাকবে। এবার এক্ষেত্রে যদি ধরে নেওয়া যায় যে বিজেপি এক শ্রেণীর মানুষকে বোঝাচ্ছে যে এসআইআরে শুধুমাত্র যারা ভূমিপুত্র তারাই হয়রানির শিকার হচ্ছেন, যারা অনুপ্রবেশকারী তারা তৃণমূলের সহযোগিতায় বহাল তবিয়তে থেকে যেতে পারছেন, তাহলে এসআইআর নিয়ে একদিকে একটা ক্ষোভ তৈরি করা খুব অসম্ভব কি? আবার উল্টো দিকে দেখুন, যে পদ্ধতিগত ত্রুটিটাকে তৃণমূল বড় করে দেখাচ্ছিল, যে জায়গা থেকে তারা প্রতিবাদ আন্দোলনের ডাক দিচ্ছিল, সেই প্রচারে কাজ হলে সেটা বড় জায়গায় গেলে মানুষের এরকম মারমুখী হয়ে ওঠাটাও কি খুব অসম্ভব? মানে দুদিক থেকে এই সম্ভাবনা আছে, বুঝতেই পারছেন। এবার মজার কথা কি জানেন, এই যে চাকুলিয়ে আজ এত বড় একটা ঘটনা ঘটলো, তার জন্য কিন্তু তৃণমূল বা বিজেপি কেউ নয়, আঙুলটা উঠেছে সম্পূর্ণ অন্য এক দলের বিরুদ্ধে। আঙুলটা কারা তুলছেন? এই দুই দল। তাহলে কি ধরে নিতে হবে যে এরা মানে এই লড়াইটা যাতে বজায় থাকে এবং এর আজ যাতে তাদের ওপর না আসে সেই চেষ্টাটাই করছেন। কংগ্রেসীরা তৃণমূল আর বিজেপির বি টিম হয়ে আজকে কলকাতাতে বসে চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক যেভাবে মানুষকে উস্কাচ্ছে এবং সাধারণ মানুষ নিজের আন্দোলন, রাস্তার আন্দোলন তৃণমূল পার্টি অফিসে নিয়ে আসে, যেভাবে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে, এটা সাধারণ মানুষ করতে পারে না। সাধারণ মানুষ যদি করতো তাহলে তৃণমূলের সাথে সাথে এখানে কংগ্রেসের পার্টি অফিসটাও আছে, ওখানেও করতো। অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে প্রশাসনের জন্যে। এই প্রশাসন যদি সঠিকভাবে প্যানিকটা যে তৈরি হচ্ছে তার যদি মানুষকে ভরসা দিতে পারতো এবং তাদেরকে বোঝাতে পারতো, তাহলে এই জিনিসটা হতো না। 100% নির্বাচিত যারা জনপ্রতিনিধি হচ্ছে তৃণমূলের, তারপরে যদি বলে ভিক্টর করে, তাহলে আমি এটাই বলবো আপনাদের মিডিয়ার মাধ্যমে কি বিধায়ক থেকে নিয়ে পঞ্চায়েতের প্রত্যেকটা মেম্বারকে রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। রিপিটেশন অফ হ্যারাসমেন্ট চলছে গোটা জিনিসটা, এটা তো সব এরা সব হাত মিলিয়েও করে থাকতে পারে। আমরা কোনো ঘটনা, খারাপ ঘটনাকে কোনো অবস্থাতে প্রশ্রয় দিতে চাই না, পুলিশ প্রশাসন দেখছে, কিন্তু এটাও ঘটনা যে সাধারণ মানুষকে হয়রান করে একটা ক্ষোভের জমি তৈরি করে দিচ্ছে, বা সেই ক্ষোভের জমিতে কে কখন তার ফায়দা লুটতে সেটাকে এই রাজ্যে অশান্তির ছবি দেখাতে কে কীভাবে ব্যবহার করবেন, এসব বাম রাং কং কে কোথায় হাত মিলিয়ে আছে তাদের ব্যাপার। ভাঙচুর কোথায় হচ্ছে? চাকুলিয়াতে হচ্ছে, গতদিন হয়েছিল ফারাক্কাতে। এই দুই জায়গার আপনি যদি ডেমোগ্রাফি দেখেন, অর্থাৎ হিন্দু এবং মুসলিম শতাংশ দেখেন জনসংখ্যার, তাহলেই বুঝতে পারবেন কারণটা কি। উদ্দেশ্য একটাই, চাকুলিয়ার বিধায়ক হোক বা ফারাক্কার বিধায়ক হোক, তারা তৃণমূল কংগ্রেস বিজেপি কিচ্ছু বোঝে না। তাদের একটাই কাজ, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিণত করা। যা শত্রু পরে প্রত্যেকেই এমনভাবে গোটা বিষয়টা বলছেন যাতে দেখানো যায় যে আলটিমেটলি সাধারণ মানুষ বিক্ষোভ করেছে। এটাতে দুদিক থেকে লাভ আছে জানেন তো।
এতে এক তো প্রমাণিত হবে, যদি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে লোকজন দেখবেন, বিভিন্ন জায়গার মানুষজন, তারা ভাববেন যে আরে সত্যিই তো সাধারণ মানুষই তো হয়রানির শিকার, সুতরাং তারা বিক্ষোভ করেছেন, সুতরাং ওরা যখন বিক্ষোভ করেছেন আমাদেরও বিক্ষোভ করা উচিত। এটা যদি হয় তাহলে বিভিন্ন জায়গায় বিক্ষোভটা ছড়িয়ে যাবে। এবার তাতে যার যার ইন্ধন দেওয়ার তারা তো দেবেন। স্থানীয় স্তরে যারা বিক্ষোভ করতে নেমেছিলেন তারা দেখবেন এক্ষেত্রে পাশে কাকে পাচ্ছেন, ফলে তারা তার কাছের লোক হয়ে যাবেন। সেটা নিশ্চয়ই ওই ভোট দেওয়ার সময়ও তাদের মাথায় থাকবে। মানে বুঝতে পারছেন, যুক্তি যার যার, বিপদ কার? নির্বাচন কমিশনের। কেন? বুঝিয়ে বলছি। তার আগে কয়েকটা বিষয়ে চোখ না ফেরালেই নয়। দেখুন, এটা তো ঠিক, আর চাকুলিয়া বিডিও অফিসের পর তৃণমূলের স্থানীয় পার্টি অফিসেও আগুন লাগানো হয়েছিল। এটাও ঠিক, পাশের কংগ্রেস অফিসটা কেউ ছুঁয়েও দেখেন। কিন্তু এখানকার প্রাক্তন বিধায়ক ওই আলী ইমরাজ রামস যেটা বললেন ভিক্টর, সেটাও তো ঠিক। যেখানে পঞ্চায়েত থেকে বিধায়ক পর্যন্ত সব জায়গাতেই তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা বসে আছেন, সেখানে অন্য দল যদি এভাবে মানুষকে সংগঠিত করতে পারে তাহলে তো তৃণমূলের সংগঠন নিয়েই প্রশ্ন উঠে যাবে। বুঝতে পেরেছেন কিনা? মোক্ষম জায়গায় তিনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, হয়তো যেটা বলেননি, যেটা বলতে চেয়েছেন। দাবা খেলায় অনেক সময় পরের দিকে বড় একটা লাভ করার জন্য নিজেদের গুটিকে খাইয়ে দেওয়ার একটা চল আছে আর কি। তিনি কি ঘুরিয়ে সেই কথাটাই বলতে চাইলেন? একটা পার্টি অফিস দুদিন পরে মেরামত হয়ে যাবে, এটাই কি বলতে চাইলেন? হয়তো সেটা বুঝেই কুণাল ঘোষ একা কাউকে দায়ী করলেন না, ওই একদম সামগ্রিকভাবে বাম, বিজেপি, কংগ্রেস সবাইকে একজোট করে দুষে দিলেন। আর দেখুন, সেই জায়গার থেকে নিজেদের আবার আলাদা করে নিলেন সুকান্ত মজুমদার। তার যুক্তি হচ্ছে ওখানে অনুপ্রবেশকারীদের আড়াল করতেই এত বড় একটা ঘটনা সাজানো হয়েছে। এবার ঘটনা দেখুন, যেই ঘটাক, নির্বাচন কমিশনের কি মনে হচ্ছে যে এবার তাদের একটু আত্মসমীক্ষার প্রয়োজন আছে? কারণ বিডিও অফিসটা যতই প্রশাসনিক কার্যালয় হোক, সরকারি কার্যালয় যতই হোক, এখন তো ওটা ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের অফিসও বটে। সেখানে যদি পরপর হামলা হয় তাহলে তো প্রশ্ন উঠবেই যে কমিশন কি ওই ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অফিসারদের নিরাপত্তা দিতে ব্যর্থ? কারণ নিরাপত্তা যে বিঘ্নিত হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে, এক জায়গায় না একাধিক জায়গায়। এর আগে বিশেষ পর্যবেক্ষক সি মুরুগনের গাড়ি ঘেরাও হয়েছে, তাকে ঘিরে বিক্ষোভ হয়েছে। এবার বিএলওরা বলছেন তাদের ওপর ভোটাররা হামলা করছেন, বিভিন্ন ক্ষেত্রে তারা হুমকির সম্মুখীন হচ্ছেন। এবার হামলা হতে পারে এই অভিযোগেই তো রাজ্যের বিভিন্ন জায়গায় বিএলওরা ইস্তফা পর্যন্ত দিয়ে দিয়েছেন বা ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। জায়গায় জায়গায় ঘটছে এটা। গতকাল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিএলওরা ইস্তফা দিয়েছিলেন, আর জলপাইগুড়ির গড়ালবাড়িতে ইস্তফা দেওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি গতকাল ওই ফারাক্কায় বিডিও অফিসে হামলার পর আর চাকুলিয়া বিডিও অফিসে এত বড় হামলা হলো। কাজে পুরো বিষয়টার ফলে যদি যারা কাজ করছেন এই এসআইআরের, তারা যদি নিরাপত্তার অভাবটা বোধ করেন, ঠিকভাবে তাদের কাজটা করবেন কি করে? এবার কাজটা ভুল হলে কত রকম হতে পারে। দুটো রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির থেকে দেখুন, তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে। এক, এরকম হতে পারে যে আপনার আমার মতো সাধারণ মানুষের নাম যারা ওই যোগ্য ভোটার, বৈধ ভোটার, তাদের নামগুলো বাদ চলে গেল ভুলভ্রান্তির ফলে। অথবা যারা অবৈধ ভোটার, অর্থাৎ অনুপ্রবেশকারী বা ওই ধরনের লোকজন আর কি, তাদের বাদ দেওয়া গেল না, তারা নজর এড়িয়ে ফাঁকতালে রয়েই গেলেন ভোটার তালিকায়। বুঝতে পারছেন? দুটোই হতে পারে, এবং দুটোর ক্ষেত্রেই আলটিমেট যদি ক্ষতিগ্রস্ত কেউ হয় সেটা আপনি। কাজে এদের যে নিরাপত্তার একটা ব্যবস্থা করা দরকার, এটা আপনি আমি সবাই চাইব। কারণ আর যাই হোক, কাজটা যদি ঠিকঠাক হয়, বৈধ ভোটাররা যদি তাদের ভোটাধিকারটা থাকে, তাদের যে অকারণে যদি হয়রান হতে না হয়, তাহলেই মঙ্গল। সেটার জন্য তো বললাম নিরাপত্তার ব্যবস্থা করা দরকার। এবার সেক্ষেত্রে কমিশনের দূরদৃষ্টির অভাব রয়েছে কি না সেই প্রশ্ন তো উঠছে। তাহলে বুঝলেন কমিশনের কি দুর্দশা। কমিশন তাহলে কি করবে? শ্যাম রাখবে না কুল রাখবে?
এসআইআর এর যে কাজটা বাকি রয়েছে সেটা তো চালিয়ে নিয়ে যেতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, কিন্তু পাশাপাশি এর সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তাটাও তো সুনিশ্চিত করতে হবে। এটা তো একটা দিক গেল। এবার এটাও তো ঠিক যে কোথাও হামলা হলে এরপর কমিশনকে এমন একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে অন্য জায়গাগুলোতে হামলা না হয়। অর্থাৎ এক তো নিরাপত্তার ব্যবস্থা করা, কিন্তু পাশাপাশি যারা হামলা করবে তাদের মনের মধ্যে ভয়টা ঢোকানো, ওখানে হামলা করতে যেও না, তার ফল কিন্তু খুব খারাপ হবে। কিন্তু সেই দৃষ্টান্ত কমিশন তৈরি করবে কি করে? করার ক্ষমতা আছে তাদের? দেখুন, সাধারণত ভোট ঘোষণা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ কমিশন তো আইন শৃঙ্খলার বিষয়ে পুরোপুরি রাজ্য প্রশাসনের মুখাপেক্ষী। তাই ফারাক্কা বা চাকুলিয়ায় এই হামলার ঘটনায় কমিশন জেলাশাসককে এফআইআর এর নির্দেশ দেওয়ার থেকে বেশি কিছু তো করতে পারেনি। দুটো জায়গাতে এফআইআর হয়েছে, কিন্তু না হলেও কমিশনের কি কিছু করার থাকতো? এসআইআর শুরুর আগে বারুইপুর আর ময়নায় ওই নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে ব্যাপক গড়বিলের অভিযোগ উঠেছিল, মনে আছে আপনাদের? এবার কমিশন এই আরোদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছিল 2 দফায় দফায় দফায়, তারপর খবরও নিয়েছে এফআইআরটা হলো কি না, কিন্তু এখন পর্যন্ত সেই এফআইআরটা হয়েছে বলে তো শুনিনি। এবার এই ক্ষেত্রে যদি কমিশনকে কেউ ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার বলে মনে করেন, তাহলে কি হবে? আমি আপনি যদি মনে করি আমরা কমিশনকে একটু গালমন্দ করব, আর যদি শুনানিতে ডাক পড়ে, হয়রানি হয়, ওখানে গিয়ে দাঁড়িয়ে আরও বেশি নিজেদের ক্ষোভটা প্রকাশ করব। কিন্তু যারা এই কাজগুলো করছেন, বিএলওরা বা অন্যান্য আধিকারিকরা, তারা যদি একবার মনে করে নেন যে কমিশন সত্যি সত্যি ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার তাদের বাঁচাতে পারবেন না, তাহলে তারা কি করবেন? সোজা হিসেব, নিজেদের প্রাণ বাঁচিয়ে যেটা করলে নিজেরা নিরাপদ থাকবেন তাই করবেন। অর্থাৎ যারা যে ক্ষেত্রে যেটা চাইবেন, মানে যারা চাপ দেন আর কি, ওই লাগাম টাগামগুলো যারা আলটিমেটলি খুলে দেন আর কি, তারা যেটা চাইবেন তাই সেটাই করবেন, নইলে আবার ঘোড়ার লাগাম খুলে ছেড়ে দেওয়া হবে। কে যেচে বিপদ ডাকে। গতকাল ফারাক্কায় বিডিও অফিসে যে হামলা হয়েছে সেটা তো একটা বিরাট বড় আই ওপেনার, মানে চোখ খুলে দেয়। পুরো ব্যাপারটা একবার শুনলে আপনারা বুঝতে পারবেন কিভাবে চলছে গোটা ব্যাপারটা। সেখানে স্থানীয় বিধায়ক মনিরুল ইসলামের অনুগামীরা জড়িত বলে অভিযোগ উঠেছিল, এমনকি বিধায়ক নিজে ওই বিক্ষোভ সংগঠিত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। কমিশন বিডিওকে নির্দেশ দিয়েছিল ইমিডিয়েট এফআইআর করুন। কমিশন নির্দেশ দিয়েছে, বিডিও নির্দেশ পালন করেছেন, এফআইআর করেছেন। কিন্তু সেখানে কাদের বিরুদ্ধে এফআইআর করেছেন? কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি। কারোর নাম দেননি কেন? উত্তরটা খুব সিম্পল। এক, ওই বিডিও তিনি আপনার আমার মতোই তো একজন সাধারণ মানুষ। আর 2, তারও প্রাণের ভয় আছে। জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা যায় নাকি? দেখুন, বিডিও আর কাউকে চিনুন চাই না চিনুন, বিধায়ককে তো চিনবেন, এটাই তো স্বাভাবিক। এবার আপনি জিজ্ঞেস করবেন সত্যি তো, তাহলে বিধায়কের নামটাকে নিয়ে গেলেন কি করে? কেন? ভয়ে? আচ্ছা, তার কি তখন মনে হয়েছে আপাতত নখদন্তহীন বাঘ অর্থাৎ কমিশনের কথা মতো পুরো কাজটা না করলেও চলবে, কিন্তু জলে থেকে কুমির অর্থাৎ বিধায়ককে চটানো যাবে না? দেখুন, এগুলো প্রত্যেকটার পেছনে যুক্তি আছে, পাল্টা যুক্তি আছে। সাধারণ মানুষ হিসেবে আপনি আমি অনেকেই হয়তো ওই বিডিওর অবস্থাটা বুঝতে পারছি, এবং তিনি যেটা করেছেন সেটাকে আমরা মনে মনে হয়তো সমর্থনই করব। সত্যিই তো, বাঁচাবে এটা কে? প্রশ্ন হচ্ছে তাহলে এসআইআর কতটা ঠিকঠাক হচ্ছে? এই প্রশ্নের উত্তরও তো কমিশনকে দিতে হবে, কারণ রাজনৈতিক চাপ যদি বিডিও এড়াতে না পারেন তাহলে বিএলওরা এড়িয়ে যাবেন কি করে? এই প্রশ্নও তো উঠবে। এনাকে চেনেন? এনাকে চেনেন? আপনি এমএলএ থাকতে এমএলএ কে চেনেন না? আপনি এখানকার এমএলএ কে চেনেন না? কোথাও কি ভয় পাচ্ছেন? কোথাও কি ভয় পাচ্ছেন? এমএলএর উপস্থিতিতে হলো আপনি আন্দোলন লিখলেন, কোথাও কি ভয় পাচ্ছেন? কোথাও কি ভয় পাচ্ছেন? আপনি কোথাও কি ভয় পাচ্ছেন? ছবিতে দেখা যাচ্ছে যা করার করেছি, এফআইআর করেছি, কিন্তু এমএলএ নাম নেই তো এফআইআর এমএলএ বা এই যে এদেরকে চেনেন? এদেরকে চেনেন?
পুলিশ তার অ্যাকশন নিচ্ছে। মার খাওয়ার পরেও যদি বিডিও, তার অফিসে হামলা হওয়ার পরেও যদি বিডিও মূল অপরাধীকে আড়াল করার চেষ্টা করে, তাহলে তো আমাদের সন্দেহ রয়েছে যে পশ্চিমবঙ্গে সুস্থ স্বাভাবিক ভোট হবে কি করে। সব কাজ চলছে, চলছে, অ্যাগ্রিটেশন দিক থেকে যাচ্ছে, কাজ দেখে চলছে, কাজ মধ্যে কোনো গাফিলতি হবে না। ইমিডিয়েট তো কেস রেজিস্টার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব হয়েছে, কাজ চলছে। আমরা দেখবো ফারাক্কা নিয়ে কি আপনারা দিল্লিতে কোনো রিপোর্ট পাঠাচ্ছেন? দিল্লির কাছে সব রিপোর্ট আছে অলরেডি। দেখুন, এসআই এর শুনানির পর এখন পর্যন্ত কতজনের নাম বাদ গেছে কেউ জানেন না। শুনানিতে কারোর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে তেমন কোনো অভিযোগ শোনা যায়নি। একই ব্যক্তিকে দুবার ডাকা হয়েছে কি না, সেটাও তো শুনিনি। যারা শুনানিতে গেছেন তাদের কত শতাংশ প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি? খুব বেশি নয়, কারণ যা দেখা গেছে নগণ্য, মানে বেশিরভাগ লোকই নিজেদের কাগজপত্র দেখিয়ে ওখানে সন্তুষ্ট করে দিয়ে আসতে পেরেছেন বলে নিজেরাই মনে করছেন। এবার যে জিনিসগুলো নিয়ে ভয় দেখানো হচ্ছে, ডিটেনশন ক্যাম্প, বাংলাদেশে পুশব্যাক, এখন পর্যন্ত দেশে তো এরকম ঘটনা খুব একটা ঘটেছে বলে শোনা যায়নি। কিন্তু রাজ্যবাসীর একটা বড় অংশের মগজেই তো ঢুকে গেছে যে এসআইআরের নামে অকারণ হয়রানি করা হচ্ছে, এবং ফারাক্কা বা চাকুলিয়ায় যা হয়েছে তা যে অন্য কোথাও হবে না তার তো গ্যারান্টি নেই। কারণ ভয় থেকে ক্ষোভ, বিক্ষোভ এবং তার সাথে লাগাম খুলে দেওয়া উস্কানি। দেখুন, আমাদের রাজ্যের মানুষ নোট বাতিল বা কোভিড, মানে যখন লকডাউন হয়েছিল আর কি, তাতে ক্ষেপে ওঠেননি, কিন্তু সিএ বা ওয়াক অফের মতো ইস্যুতে আগুন জ্বলে উঠতে দেখেছি আমরা। ফারাক্কা টের পাচ্ছেন? মানে যেখানে আপামর জনসাধারণের হয়রানি, সাধারণ মানুষের হয়রানি, সেখানে কোনো বিক্ষোভের আগুন জ্বলে ওঠে না। মানে যেখানে স্বতঃস্ফূর্তভাবে লোকের ক্ষোভ প্রকাশ করার কথা আর কি, সেখানে মানুষজন ভেজা বারুদ আর কি। কিন্তু যেখানে কারোর রাজনৈতিক স্বার্থহানি হয়, সেখানেই দেখি মানুষ প্রতিবাদে গর্জে ওঠে। কেন? এই যে মঙ্গলকোটের পিন্ডি গ্রামে 3 বিএলও বেকায়দায় পড়লেন। তারা গ্রামের 3 বুথে 900 ভোটারকে শুনানির নোটিশ দিতে গেছিলেন। তাদের পঞ্চায়েত অফিসের মধ্যে আটকে রাখেন গ্রামবাসীরা। এবার এই ঘটনাটা কেন ঘটল? কারণ কারুর স্বার্থহানি হচ্ছিল। পঞ্চায়েতের কাছেই নোটিশটা আমরা দিচ্ছিলাম আর কি, আমাদের এই পাড়াতেই নোটিশটা ডিস্ট্রিবিউট করছিলাম। আমাদেরকে বললো যে তোমাদের নোটিশ দেওয়া হবে না, তোমরা পঞ্চায়েতে ঢুকো, আমাদের বিক্ষোভ করবো। তো সাধারণ লোক আমার সঙ্গে চেনা জানা, কিন্তু এমনভাবে কথা বলছে, ঠিক আছে, যেগুলো আশা করি না তাদের কাছ থেকে। আমাদের বাড়ি 3 জনের এই গ্রামে, সুতরাং আমরা এই গ্রামের ছেলে, এখন ওনারা যথেষ্ট ভালো ব্যবহার করছে আমার সঙ্গে। হয়তো আমরা গ্রামের ছেলে বলে কোনো কিছু ঘটছে না, কিন্তু যদি বাইরের ছেলে হতাম, ঠিক আছে, সত্যি কথা আমরা নিরাপত্তাহীনতায় ভুগতাম। আমাদের আমাদের গ্রামে বুথে বুথে বসে সংশোধন করতে হবে। আমাদের 900 ভোটার লিস্ট বাদ গেছে আমাদের গ্রামের, এবার ওই জন্য আমরা তালা মেরে রেখেছি। সব শুনানি চিঠি পাঠিয়েছে। এখন বর্তমানে বিএলওদের কি দোষ করা হচ্ছে, কারণ ওরাই করেছে, কিন্তু আসলে ওপর থেকে ভুল হয়েছে, এই জন্য মানুষ আন্দোলন করছে। দেখুন, গ্রামবাসীরা এসআইআরের শুনানিতে বাইরে যাবেন না, গ্রামেই ক্যাম্প করতে হবে, এটাই তো দাবি। কিন্তু আমরা কি শুনলাম? 900 জন নোটিশ পেয়েছেন, কিন্তু একজন অবলীলায় বলে দিলেন 900 জনের নাম বাদ দেওয়া হয়েছে। আরেকজন বললেন বিএলওদের দোষ নয়, ওপর থেকে সব গন্ডগোল করা হয়েছে। তার মানে যারা নোটিশ পেয়েছেন তাদের মাঝখানে দাঁড়িয়ে কেউ মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন নাম বাদ যাবে বা গন্ডগোল করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে, ওপর থেকে সেগুলো কাজ করা হচ্ছে। মানে ওই ব্যাক এন্ডে গিয়ে এই যে রাজনৈতিক নেতারা বারবার অভিযোগ করছেন, পেছন থেকে সমস্ত ওই বিভিন্ন সার্ভার টারভার থেকে আর কি, সেখানে গিয়ে নামটামগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগটা তার মানে শুধু আমরা শুনিনি, ওই গ্রামবাসীরা শুনেছেন এবং তাদের মাথায় ঢুকিয়েও দেওয়া হয়েছে। যারা শোনেননি তাদের শোনানোর লোক আছে। তার মানে এবার গ্রামবাসীরা ক্ষেপে উঠে বাড়াবাড়ি কিছু করে দিলে, ওই 3 বিএলও যদি গ্রামের ছেলে না হয় বাইরের লোক হতেন, দেখুন কি হতো তো বুঝতে পারছেন। ওরা নিজেরাই বলে দিচ্ছেন গ্রামের ছেলে বলে বেঁচে গেছেন। আর কিছু হওয়ারও তো দরকার নেই। ধরুন ওর মধ্যে একজন বিএলও উচ্চ রক্তচাপের রোগী হতেন, যদি হাই প্রেশারের রোগী, উত্তেজনায় ভয়ে তার প্রেশার বেড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়তে পারতেন। হয়েছে তো সেটাই আছে। আজ কলকাতার মুকুন্দপুরের অহল্যানগরে এক বিএলওর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নাম অশোক দাস, বয়স 47। বাড়ির বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার। মৃতের স্ত্রী
তিনি নাকি বিজেপি নেত্রী ওই মৌসুমী দাসকে ফোনে অভিযোগ করেছেন যে এই ঘটনার পেছনে দায়ী হচ্ছে তৃণমূলের নেতা নেত্রীরা। তারা নাকি নাম বাদ গেলে পরিবারের ওপর হামলা করার হুমকি দিয়েছিলেন। এবার দেখুন, এতদিন এসআইআরের চাপে বিএলও আর ভোটারদের মৃত্যু নিয়ে সরব ছিলেন মুখ্যমন্ত্রী, নিয়মিত জাতীয় নির্বাচন কমিশনে পত্রবাণ ছুঁড়েছিলেন, কিন্তু তৃণমূল কাউন্সিলর বা নেত্রীদের চাপে মৃত্যু, এ তো গোটা ব্যাপারটা বুমেরাং হয়ে গেল। পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, কিন্তু বেলা গড়াতে বুমেরাং আবার বুমেরাং হয়ে গেল। যে হাসপাতালে নিথর অশোক দাসকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে পৌঁছে আমরা কি দেখেছি জানেন? ওখানকার কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিধায়ক দেবব্রত মজুমদার সবাই হাজির। তারা অভিযোগ তো অস্বীকার করেইছেন, বরং নির্বাচন কমিশনের চাপেই যে অশোক দাস আত্মঘাতী হয়েছেন এই তত্ত্বটাকে মোটামুটি একদম এস্টাবলিশ করে দিয়েছেন। সুইসাইড করেছে ওই যে অনন্যা ব্যানার্জি, রাজু বিশ্বাস মানে হুমকি দেয় যে ভোটের নাম কাটা গেলে দেখে নেবে, বাড়ি থেকে তুমি বুঝাবে, সেই জন্য চলে গেল। ভগবান, ও বলছে রাস্তাতে বেরোলে বউ ছেলেকে এটা করবো বলেছে। ভগবান। নামগোত্রহীন ভাইরাল অডিও নয়, ফোনে এই অভিযোগ মৃতের স্ত্রী সুদীপ্তা দাস করেছিলেন যাদবপুরের বিজেপি নেত্রী মৌসুমী দাসের কাছে। অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাসের এই যেভাবে ওরা থ্রেট করছিল, তার জন্য উনি প্রাণটা হারিয়েছেন, তার জন্য উনি সুইসাইড করতে বাধ্য হয়েছেন। রাজু বিশ্বাস কে? রাজু বিশ্বাস হচ্ছে টিএমসির তরফ থেকে বিএলএ 2 ছিল। এখানে বিএলও আত্মহত্যা করছে তৃণমূলের ধমকানিতে, তার থেকে প্রোটেকশন দিয়ে মমতা ব্যানার্জি আর ভাইপোটাকে তুলে নিয়ে গেলে সব ঝামেলা মিটে যায়। যদিও সকালে মৃতের দাদা কাজের চাপের উল্লেখ করলেন, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের হুমকি নিয়ে তিনি কিছু বলেননি। না, এমনি কোনো অসুস্থতা ছিল না। ধরুন মানে মানসিক একটা, যদি কাজের দিক থেকেও যে কোনো একটা প্রেশারই ছিল, এইটাই আর কি, যে আমি আর পারছি না এরকম একটা। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে মৃত অশোক দাসকে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃতের স্ত্রীও বললেন কাজের চাপেই মৃত্যু। এসআইআরের এত কাজের প্রেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই, আরো সবাইকে বলেছি, হ্যাঁ ওরা প্রেশার নিতে পারিনি, ওরা কাজের চাপ। অর্থাৎ ভাইরাল অডিওতে যা শোনা গিয়েছিল তার সম্পূর্ণ অন্য দাবি। কিন্তু মৃতের স্ত্রী এটাও বললেন যে তাঁকে যেন কিছু বলা না হয়, তাঁর ছেলেটা ছোট। তার মানে কি? তারপরেই সাদা টি শার্ট পরা এক তরুণ একরকম জোর করে অশোক দাসের স্ত্রীকে গাড়িতে তুলে দিলেন। আমার কিছু বলবেন না, আমার ছেলেটা দেখুন। মৃতের স্ত্রী শেষে কি বললেন? সাদা টি শার্ট পরা তরুণটি কে, যে ওভাবে মৃতের স্ত্রীকে গাড়িতে তুলে দিলেন? সেই প্রশ্নের উত্তরটা পাওয়ার আগে প্রশ্নটাই বদলে গেল। হাসপাতালে উপস্থিত বিধায়ক দেবব্রত মজুমদার অভিযোগ করলেন নির্বাচন কমিশনের চাপেই মৃত্যু। নির্বাচন কমিশনের এই অপরিকল্পিত এসআইআর এবং অত্যধিক চাপ এবং আইনি পদক্ষেপের ভয় দেখানো বিএলওদেরকে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে তৈরি করেছে। তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে অভিযোগ ওই অডিওতে শোনা গিয়েছিল, তিনিও এরপর আত্মবিশ্বাসের সঙ্গে সব অভিযোগ অস্বীকার করলেন। যার কথা আপনি বললেন, আপনি যে কথা আমাকে বললেন যে এরকম ভারতীয় জনতা পার্টি সেটাকে চেষ্টা করছে ভাইরাল করার, কারণ এই ঘটনাটা এইভাবে যদি একটু অন্য দিক অভিমুখ ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সেটা ভালো খাবে। মৃতের বাড়িতে সমবেদনা জানাতে গিয়েছিলেন বাম জমানার মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। উচ্চ পর্যায়ের একটা নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমাটা যদি হিটলার ফাটানোর সুযোগ পেতেন, তাহলে পৃথিবীর ইতিহাসটা অন্যভাবে লেখা হতো। ইতিহাসে কে হিরো কে ভিলেন সেটা তো নির্ভর করে ইতিহাসটা কোন পক্ষ লিখছে তার ওপর। রাজনীতি তো সেরকম, সেখানেও তো ইতিহাস লেখা হয়। আর সেই ইতিহাসে কে রাজা কে উজির, কে জয়ী কে পরাজিত, এসবই তো নির্ভর করে কারা ইতিহাসটা লিখছে, কোন রাজার ইতিহাস লেখা হচ্ছে তার ওপর। আপাতত মৃত বিএলও অশোক দাসের ডেথ সার্টিফিকেটটা নিজেদের মনোমতো করে লিখতে ব্যস্ত এই রাজনীতির কারবারিরা।
ইতিহাস যেরকম আপনারা পাবেন সেরকম বুঝবেন। সে তো দুটো কেস সামনে চলে এসছে। একজন মুসলিম ভদ্রলোকের নাম এসে, যিনি বিএলও হিসেবে কাজ করেছিলেন, তিনি 20 লক্ষ টাকা পেতেন এক তৃণমূল কংগ্রেস নেতার কাছে, এবং সেই টাকা চাওয়ার ফলে তার উপর যে চাপ সৃষ্টি হয়েছিল তাতে তিনি আত্মহত্যা করেছেন এরকম খবর এসেছে। যদি কেউ দেখতে পায় যে সেই এলাকার বৈধ নাগরিকদের বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, বৈধ নাগরিকদের হয়রান করা হচ্ছে, তো তার প্রতিবাদ যদি কেউ করে থাকেন সেটাকে তো চাপ বলে না, সেটাকে বলে অন্যায় চাপের প্রতিবাদ। এরকম বেশ কিছু খবর আসবে। অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসআইআর এর চাপ বলে যে মৃত্যুগুলোকে বা আত্মহত্যাগুলোকে চালানোর চেষ্টা করা হয়েছিল, আদপে সেটা এসআইআর এর চাপ না, সেটা পুরোটাই হচ্ছে তৃণমূলের চাপ। দেখুন, এই রাজনৈতিক নেতাদের কথা শুনলে তার মানে বোঝা যাচ্ছে যে চাপের ব্যাপার একটা ছিল, এবং কোন কোন ক্ষেত্রে চাপ দেওয়া যায়, চাপটা বৈধ, সেটার একটা ধারণা আপনারা পাচ্ছেন। এবার এটার পরে স্বাভাবিকভাবেই আপনার আমার মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে চাপ কয় প্রকার আর কি কি। আমাদের নেতাদের ব্যাখ্যা শুনলে ওই বিজ্ঞানী পাস্কাল, যিনি ওই জলের চাপ টাপের ব্যাপারে থিওরি দিয়েছিলেন, তিনিও আপাতত নতুন করে থিওরি লিখতে বসতেন আর কি, কারণ রাজনীতির চাপটা অন্যরকম। আপাতত ইস্তফাপত্র লেখা হচ্ছে, সেটা জেলায় জেলাতে হচ্ছে, বিএলওরা ইস্তফা দিতে শুরু করেছেন, এটাও তো প্রবণতা। ওই একটু আগে বলছিলাম, ওই লিস্টগুলো আরেকবার মনে করুন। জলপাইগুড়ির গড়াল বাড়িতে যেখানে ভোটারদের হয়রানির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা দিয়ে দিয়েছেন প্রতিবাদী বিএলওরা, একই সঙ্গে গণ ইস্তফা দিয়েছেন। হলদিবাড়ি যেখানে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তারা। মুর্শিদাবাদের বেলডাঙ্গা যেখানে বিএলওরা একটা কাগজে গণস্বাক্ষর করে এবং নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে পদত্যাগ করেছেন, গণপদত্যাগ করেছেন বলেছেন। বীরভূমের নলহাটি যেখানে বিডিওর কাছে লিখিতভাবে ইস্তফা দিয়েছেন জোড়া 30 বিএলও। এবার এই যে ঘটনাগুলো আরও আছে, এর বিভিন্ন ধারণ বিভিন্ন জায়গায় আছে। নদিয়ার চাপড়ায় ওই কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ পর্যন্ত করা হয়েছে। এবার এগুলো দেখে আপনাদের মনে হতে পারে যে এইভাবে ইস্তফা দেওয়া যায় নাকি? এগুলো কি ইস্তফা দেওয়ার নিয়ম? এক কাগজে এরকম গণস্বাক্ষর করে তো ইস্তফা হয় না। এই ঠিক বুঝেছেন আপনারা। আসলে জেলায় জেলায় বিএলওদের এই গণ ইস্তফাটা আসলে প্রতীকী। কিসের প্রতীক? নির্বাচন কমিশন পরিকল্পনাহীনভাবে এসআইআর করছে, একের পর এক নিয়ম চাপাচ্ছে, আর সেই নিয়মের ফলে হয়রান হচ্ছে সাধারণ মানুষ আর বিএলওরা। এই অভিযোগের প্রতীক। তাহলে বিএলওদের গণ ইস্তফায় কী প্রমাণ হয়? তৃণমূল যে অভিযোগ করছে সেটা সঠিক। এবার এর থেকে কী সন্দেহ হয়? জেলায় জেলায় যে গণ ইস্তফাগুলো হচ্ছে, তাহলে সেগুলো ইস্তফা নয়, আসলে একটা আন্দোলন, একটা সংগঠিত প্রতিবাদ, কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। এবার প্রশ্ন হচ্ছে, বিএলওদের বিক্ষোভের বিক্ষিপ্ত ফুলগুলোকে এভাবে একটা সুতোয় মালার মতো গেঁথে দিল কে? উত্তরটা খুব সোজা। ওই মালাটাকে যারা জয়মালা করতে চায় সে। এবার কে আর হার মানা পড়তে চায় বলুন? এই বিজেপি অবশ্য নিজের মতো করে জয়মালা তৈরি করছে, তাদের ফুল অবশ্য আলাদা, সুতোটাও আলাদা। বিজেপি জেলায় জেলায় বিডিও অফিসে গুচ্ছ গুচ্ছ ফর্ম 7 পূরণ করে নিয়ে গিয়ে জমা দিতে চেয়েছিল। যথারীতি এই আর ওরা জমা নেননি, তারা ওটা বলেছে যেটা নিয়ম বিরুদ্ধ আর কি। তার জেরে বিক্ষোভ হয়েছে। এসআইআরে ফর্ম 7টা কেন জমা করা হয় জানেন তো? মৃত ভোটারদের নাম বাদ দেওয়া যায়, বা কোনো ভোটারের নামে সন্দেহ থাকলে সেটা ভোটার তালিকা থাকা কারুর সম্পর্কে আপত্তিতে জানানো যায়। বিজেপির অভিযোগ, খসড়া তালিকায় বহু মৃত ভোটার রয়ে গেছে। এবার তাদের হয়ে কেউ ফর্ম ফিল আপ করে দিয়েছে, এবং তাতে কোনো রকম তথ্য বিচ্যুতি না থাকায় শুনানিতে ডাকাও হয়নি, সেই মৃত ভোটারদের নামগুলো ভোটার তালিকায় রয়ে গেছে। সেইগুলোই তারা নিজেরা নির্দিষ্ট করে দেখে মৃত ভোটারদের সম্পর্কে 7 নম্বর ফর্ম ফিল আপ করে কমিশনে জমা দিতে গেছিল। অন্যদিকে তৃণমূলের অভিযোগ হচ্ছে, বিজেপি তৃণমূলের জীবিত ভোটারদের মৃত সাজিয়ে ফর্ম 7 জমা দেওয়ার চেষ্টা করছে। এই চেষ্টাটা না করলে বিজেপি যে রাজ্যের বিরোধী দল, সেটা কিন্তু বোঝাই যেত না। খেয়াল করে দেখুন, এসআইআর ঘোষণার সময় থেকেই প্রতিবাদ আন্দোলন যা করার তৃণমূল নেতারাই করে আসছিলেন। প্রতিবাদী বক্তব্য তৃণমূলের নেতাদের মুখেই শোনা যাচ্ছিল।
একমাত্র এই ফর্ম 7 জমা দিতে যাওয়া এবং ব্যর্থ হওয়া, সেটাই বিজেপিকে বিরোধীর ভূমিকায় নামার একটা সুযোগ করে দিয়েছে। কিন্তু একটা ফর্মও তো জমা দেওয়া গেল না, এরপর কি হবে? বিজেপি কি জমা না হওয়া ফর্মগুলো দিল্লিতে কমিশনের কাছে পৌঁছে দেবে, নাকি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের হাতে তুলে দেওয়া হবে? এবং তার সঙ্গে সঙ্গে এটাও কি তারা ভাববে যে আইন দেখিয়ে ফর্মগুলো জমা না নিয়ে নির্বাচন কমিশন ঠিকই করেছে? কারণ ফর্ম যদি ওইভাবে গণহারে জমা দেওয়া যায় তাহলে তাদের ক্ষেত্রেও যেরকম কিছু হবে না এরকম গ্যারান্টি দেওয়া যায়? এই নির্বাচন কমিশন যবের থেকে এসআইআর শুরু করেছে তবের থেকে তো বহু জায়গায় ক্যাম্প ট্যাম্প করে মানুষের ফর্ম ফিল আপ করে দেওয়ার থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম তৃণমূল অত্যন্ত সংগঠিতভাবে করেছে। সুতরাং পাল্টা বিজেপির ভোটারদের নাম সেগুলো বাদ দেওয়ার জন্য তারাও যে পাল্টা দিস্তা দিস্তা ফর্ম 7 জমা করবেন না এরকম গ্যারান্টি কি দেওয়া যেত? তুল্যমূল্য সাংগঠনিক লড়াইয়ে কে কত বেশি ফর্ম 7 জমা দিচ্ছেন, দিয়ে কতটা জটিলতা বাড়াচ্ছেন, তার থেকে নির্বাচন কমিশন ওই নিয়ম করে ফর্মগুলো জমা না নিয়ে বোধহয় একদিকে ঠিকই করেছে। বাঁকুড়ায় 10,000 ফর্ম 7 ধরা পড়েছে। ফর্ম 7 কি? ফর্ম 7টা কি? ফর্ম 7 হচ্ছে ডিলিশন। যাদের ফর্ম 7 জমা করতে গেছিল ওই 10,000 লোকই বেঁচে রয়েছে। হ্যাঁ, সংগঠিতভাবে অবজেকশন ফর্মটা মানে 7 নম্বর ফর্ম যেটা অবজেকশনের জন্য, সেটা আমরা নিয়ে গিয়ে বিএলও মানে এতে দিচ্ছি, EROর কাছে দিচ্ছি। তিনি নিতে চাইছেন না কারণ তৃণমূলের ভয়। আর নিয়ম অনুযায়ী আপনি 10টার বেশি ফর্ম 7 জমা করতে পারেন না। আপনি 10,000 ফর্ম 7 জমা করতে গেছেন EROর কাছে। জেনুইন ভোটারদের নাম ডিলিট করা আর অন্য জায়গার ভোটারদের নাম এনে তুলে দেওয়া, যেগুলো মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লিতে করেছে, ওখানে কেউ ধরতে পারেনি, এখানে মমতা ব্যানার্জি ধরেছেন। 12টি রাজ্যে এসআইআর চলছে, বাকি কোথাও কিছু হচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গে কোথাও ওজোর আপত্তি জানানো যাবে না। তাহলে ক্লেমস অ্যান্ড অবজেকশন পার্টটা তুলে দেওয়া উচিত নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের যদি ক্ষমতা থাকে সার্কুলার ইস্যু করুক, নোটিফিকেশন ইস্যু করুক। 294টা বিধানসভা, এখানেই তো খালি ফর্ম 7 জমা করে 30 লক্ষ লোকের নাম কাটার প্ল্যান করেছে এরা। বৈধ নাগরিকদের বাদ দেওয়া আর বিজেপির রাজ্যগুলো থেকে কিছু লোকের এনে এখানে নাম তোলা, এই খেলাটা খেলার চেষ্টা করছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের সিটে, নিউ দিল্লি বিধানসভা সিট, 20,000 লোকের নাম বাদ দিয়েছিল আর 25,000 লোকের নাম অ্যাড করেছিল। এটা আম আদমি পার্টি ধরতে পারেনি, আমরা ধরেছি এখানে হাতে নাতে। যে ভোটের চুরি ভোটার লিস্টে হচ্ছে, ইভিএমে নয়। ফর্ম 7 যে জমা করতে একটা পদ্ধতি আছে, নিয়ম আছে, ওর বাইরে কোনো কাজ ইসিআই করতে পারবে না। যে পদ্ধতি আছে, অল পলিটিক্যাল পার্টিজ ওটা জানে কি পদ্ধতি আছে, যে পদ্ধতি আছে ওর অনুসারেই হবে কাজ। দেখুন, আমাদের স্যার একটা কথা বলতেন জানেন তো, যদি জামা একটা ছোট্ট ফুটো থাকে তাহলে সবাই সেটাকে রিফু করে পরে নেয়, কিন্তু কেউ যদি ওই ফুটোর মধ্যে আঙুল ঢুকিয়ে ছিঁড়ে দেয় তখন ওই জামাটা বদলাতে হয়, আর কোনো উপায় থাকে না। বিজেপি কি ওই থিওরিতেই যাচ্ছিল? বিষে বিষে বিষক্ষয়, এটাই কি তাদের মাথায় ছিল? খেয়াল করে দেখুন, ফর্ম 7 জমা দেওয়ার কথাটা প্রথম কিন্তু মুখ্যমন্ত্রীই বলেছিলেন। এবার যদি কোনো ক্ষেত্রে তার কথা অনুযায়ী তৃণমূলের লোকজন সবাই মিলে ওই বিজেপি কর্মীদের নামে ফর্ম 7 জমা করে দেন, এই ভয়েই কি তারা আগে ভাগে নিজেরা এত বেশি ফর্ম 7 এরকম দিস্তা দিস্তা নিয়ে গিয়ে জমা দেওয়ার চেষ্টা করলেন, যাতে সেটা আটকাতে গিয়ে এমন পুরো চারপাশে গোলযোগ হলো, হট্টগোল হলো যে ফর্ম 7গুলো জমা তো নেওয়া হলোই না, বরঞ্চ গোটা ব্যাপারটা জানাজানি হয়ে গেল। এমন জায়গায় গোটা ব্যাপারটা হয়তো চলে গেল যে এখন তৃণমূলের পক্ষেও আর নতুন করে গিয়ে ফর্ম 7 সংগঠিতভাবে জমা দেওয়াটা সম্ভব হবে না। হতে পারে, কিন্তু রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। আসলে এমন কিছু কাজ যা সহজেই হয়ে যাওয়ার কথা, সেই কাজগুলো রাজনীতির কল্যাণে অদ্ভুত সব মোড় নিয়ে নেয় জানেন তো। এই যেরকম এখানে স্বাভাবিক জিনিসগুলো, সংবিধান সম্মত জিনিসগুলো, সেগুলো বারবার অশান্তির আগুন হয়ে ছড়িয়ে পড়েছে। কেন্দ্রের সিএ বা ওয়াকফ আইনের বিরোধিতায় একমাত্র এ রাজ্যেই আগুন জ্বলেছিল। এবার এসআইআর নিয়েও ওই একই ছবি দেখা যাচ্ছে। বাকি রাজ্যগুলো যেখানে এই সাংবিধানিক প্রক্রিয়াটা মসৃণভাবে হয়ে যাচ্ছে, এ রাজ্যে সেই কাজটা করতে গিয়েই আগুন জ্বলে উঠছে। এত তর্ক বিতর্ক, ক্ষোভ বিক্ষোভ, সেই আগুনে সাধারণ মানুষের বা সরকারি সম্পত্তি যেমন পুড়ছে, মানুষের যেরকম প্রাণ যাচ্ছে, তেমন আমাদের রাজ্যের মুখটাও তো পুড়ছে। কারণ অভিযোগ উঠছে বিভিন্ন সাংবিধানিক সংস্থাকেই নাকি এ রাজ্যে কাজ করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে।
আমাদের রাজ্যের এরকম প্রবণতাই আজ গোটা দেশের আলোচনার বিষয়ে উঠেছে, এবং শুধু তো গোটা দেশের নয়, দেশের শীর্ষ আদালতেও তো এই একই বক্তব্যটা মান্যতা পেয়ে গেছে। আজ সুপ্রিম কোর্টে আইনি লড়াই ছিল আইপ্যাকে ওই ইডির হানা নিয়ে। হাইকোর্ট ওই গোটা বিষয়টা না শোনার পর থেকে সবার কিন্তু আগ্রহ ছিল যে এখানে কি হবে। ইডির দাবি ছিল মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সিবিআই তদন্ত। তার সপক্ষে যুক্তি দিতে উঠেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এবার ইডির তল্লাশির সময় ফাইল ছিনিয়ে আনায় সরাসরি অভিযুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, ইডি সেই অভিযোগই করেছে। এবার তুষার মেহতা দাবি করেন কেন্দ্রীয় এজেন্সির এরকম বাধা পাওয়াটাই এখন এ রাজ্যের ট্রেন্ড। কেন তিনি কথা বলছেন? পরপর কতগুলো ঘটনার ক্রোনোলজি দিয়ে পরপর ক্রমবিবরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন সলিসিটর জেনারেল। তিনি যে ঘটনাগুলোর কথা বলেন সেগুলো তো আমরা সবাই জানি, সত্যিই তো, এগুলো অস্বীকার করার জায়গা নেই। যেমন রাজীব কুমারের বাড়িতে সিবিআই তল্লাশি রুখতে পুলিশের অভিযান, সল্টলেকে সিবিআই জয়েন্ট ডিরেক্টরের বাসভবনে পুলিশের হানা দেওয়া, অথবা সিবিআই তল্লাশির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর ধর্ণা দেওয়া, এগুলো তো সব ঘটেছে। এই সব উদাহরণগুলো পরপর সামনে রেখেই তো তুষার মেহতা বুঝিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বাধা দেওয়াটাই এখন এ রাজ্যে রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এবং এই যুক্তিতে যে কাজ হয়েছে তা তো পরিষ্কার হয়ে যায় ডিভিশন বেঞ্চের নির্দেশে। না, এটা ঘটনা যে মুখ্যমন্ত্রী বা ডিজির বিরুদ্ধে এখনই কোনো তদন্তের নির্দেশ দেননি বিচারপতিরা, কিন্তু ইডির বিরুদ্ধে পুলিশের দায়ের করা ওই এফআইআরের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ তো জারি করেছে সুপ্রিম কোর্ট। জানেন তো, ওই আইপ্যাকে তল্লাশির পর ওই এফআইআর দায়ের করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, আর প্রথম দিনের নির্দেশে, অন্তর্বর্তী নির্দেশে সেই এফআইআরের ওপরেই স্থগিতাদেশ দিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। এবার কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বাধা দেওয়াটা যে কতটা গুরুতর অপরাধ তার নির্দেশের ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা রাজ্যের শাসকের অস্বস্তি বাড়াতে যথেষ্ট, কিন্তু তার থেকেও বেশি অস্বস্তি বোধহয় আমাদের সাধারণ মানুষের, কারণ বাইরের রাজ্যে গিয়ে ওখানকার মানুষের সামনে দাঁড়াতে তো আমাদেরই হয়। নোটিশ ইস্যু করেছে এবং 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে বলেছে, এবং যে সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ, সেগুলো স্টে করেছে, আর যা সিসিটিভি যেগুলো সিজ করেছে সেগুলো প্রিজার্ভ রাখতে বলেছে। সুপ্রিম কোর্টের বার্তাটা খুব পরিষ্কার, মানে এক্সপ্রেসলি যেটা সুপ্রিম কোর্ট বলেছে যে সেন্ট্রাল এজেন্সির কোনো তদন্তে রাজ্যের কোনো এজেন্সি হস্তক্ষেপ করতে পারে না। কারণ আমরা জানি যে এটা খুব সিম্পল বিষয়, মানে এটা সারা জীবনই চলে আসছে, যে এজেন্সি যখন তদন্ত করে অপর এজেন্সি সেন্ট্রাল বা স্টেট হোক, এটাই আইনের ব্যাখ্যা, সে যেন করে ইন্টারফেয়ার না করে। ইডির বিরুদ্ধে মামলা সব স্টে করেছেন সুপ্রিম কোর্ট। কলকাতা এবং রাজ্য পুলিশকে তারা যা যা অপকর্ম করেছেন সিসিটিভির সামনে, সেই সিসিটিভি সংরক্ষণের দায়িত্ব তাদেরকে দিয়েছে, যাতে তাদেরকেই তাদের অপকর্মের কীর্তিগুলোকে সুপ্রিম কোর্টে আগামী দিনে পেশ করতে হয়। সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দিয়ে থাকে ঠিক আছে, তাতে অসুবিধা কী আছে? তো আইনত মামলা চলবে, মামলা তো ওভার হয়ে যায়নি, আবার মামলা হবে, সেদিনকে আবার লড়াই হবে। কিন্তু আমাদের প্রশ্ন যেটা, যে আপনি আইপ্যাকের নাম করে খালি বাংলায় এসে রেড করলেন, আইপ্যাকের আরও 3 জন ডাইরেক্টর রয়েছে, আপনি তাদের বাড়িতে গিয়ে রেড করলেন না, আপনি রেড করলেন এখানে। দেখুন, এই তর্ক বিতর্ক যাই চলুক, সুপ্রিম কোর্টকে এই স্টপ কলটা বোধহয় দিতেই হতো। কারণ কেন্দ্র বা রাজ্য যাই হোক না কেন, এই যে সংস্থাগুলো পুলিশ, সিবিআই, সিআইডি, ইডি, এরা যদি স্বাধীনভাবে নিজেদের কাজটা না করতে পারে না, তাহলে দেশে আইনের শাসন বজায় রাখাটাই তো অসম্ভব হয়ে যাবে। তাদের তো আলটিমেটলি আপনার আমার ক্ষতি। আজকের পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টও কিন্তু এই নিয়ে উদ্বেগটা চেপে রাখেনি, বিশেষ করে যখন দেখা যাচ্ছে এই তদন্তে বাধা দেওয়ার ট্রেন্ডটা যথেষ্ট ছোঁয়াছে। আবার সেই পুরনো জিনিসগুলো আমাদের দিকে কীরকম কটাক্ষ হয়ে ফিরে আসছে জানেন তো। সেই যে গোপালকৃষ্ণ গোখেলের বিখ্যাত উক্তি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তিনি এটা বলেছিলেন কারণ ব্রিটিশ ভারতের রাজনীতির থেকে শিক্ষা দীক্ষা সবেতেই বাংলা ছিল ট্রেন্ড সেটার, এখনও ট্রেন্ড সেটার, এখনও সেই ট্র্যাডিশন সমানে চলছে। শুধু
ইতিবাচক না, নেতিবাচক বিষয়। দেখুন, অন্য কোন মহৎ বিষয়ে বাংলা এখন অগ্রদূত হচ্ছে আমরা জানি না, কিন্তু এই কেন্দ্রীয় এজেন্সিকে বাধা দেওয়ার ক্ষেত্রে বাংলা হয়তো রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। বাংলায় ইডিকে বাধা দেওয়ার অভিযোগ বারবার এসছে, সিবিআইকে হেনস্থার অভিযোগ বারবার এসছে, সে সন্দেশখালী হোক বা ওই আইপ্যাকের অফিসে। বাংলায় এই অভিযোগগুলো থেকে অন্য রাজ্যগুলোও কি শিক্ষা নিচ্ছে? অনেকটা সেই মেজাজেই তো ইডির দফতরে হানা দিয়েছে ঝাড়খণ্ডের পুলিশ। তাদের অভিযোগ কি? পুরসভার এক কর্মীকে নাকি মারধর করেন ইডি অফিসাররা। সেই অভিযোগের তদন্তেই রাঁচির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে পুলিশ হানা দিয়েছে। তাদের উদ্দেশ্য কি না সিসিটিভি ফুটেজ আর অন্যান্য তথ্য প্রমাণ সংগ্রহ করা। দেখুন, জানা গেছে একটা ওই ওয়াটার সাপ্লাই দুর্নীতির তদন্তে গত 12ই জানুয়ারি ইডি অফিসে ডেকে পাঠানো হয়েছিল পুরসভার এক কর্মীকে। সেখানে নাকি তাকে মারধর করা হয়, ইডির 2 আধিকারিক নাকি মারধর করেন, আর তারপরেই ইডিকে কাঠগড়ায় তুলে তদন্তে উঠে পড়ে লাগে পুলিশ। তারা ইডির দফতরে তল্লাশি চালাতে চলে যায়। এবার বাংলায় কেন্দ্র আর রাজ্যের এজেন্সির এরকম সংঘাত নিয়েই তো আজ সুপ্রিম কোর্টের শুনানি ছিল, আর সেদিনই আরেকটা ধরন ঝাড়খণ্ডে দেখা হয়ে গেল। এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে হেমন্ত সোরেন, ইন্ডিয়া জোটে যিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী। অনেকে তাই কী বলছেন জানেন? এবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে পাল্টা অভিযান চালাতেও হয়তো তারা সবাই জোট বেঁধে ফেলেছে। তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলো করছে, আজ তো ঝাড়খণ্ডে দেখা যাচ্ছে যে সেখানেও বিভিন্ন ধরনের ক্ষোভ তৈরি হয়েছে, ফলে সেগুলোও তো বিচার করে দেখতে হবে সবাইকে। আইপ্যাকের অফিসে কয়লা পাচার কাণ্ডের তদন্ত, সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের পদক্ষেপ এবং তা নিয়ে সর্বোচ্চ আদালতের কি ভূমিকা? সর্বোচ্চ আদালত কান মুলে দিয়েছে রাজ্য সরকারকে। তো এরপরেও আর কি নতুন করে বলে দিতে হবে যে ঝাড়খণ্ডেও যদি এ ধরনের বাধা প্রাপ্ত হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সর্বোচ্চ আদালতে গেলে তার ফল কি হবে? এবার দেখুন, এটা যে কে বলবে তোমার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে, হ্যাঁ এ টুনির ঘরে সে ধন আছে, এটা বলাটা খুব মুশকিল। কিন্তু এক জায়গায় যেটা হচ্ছে অন্য রাজ্যে সেটা হচ্ছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ওই এক জায়গায় যা আছে সেটা আরেক জায়গায় থাকা যে খুব জরুরি, সেটা তো আমাদের রাজ্য রাজনীতিতেও দেখতে পাচ্ছি। আমরা এতদিন রাজ্য রাজনীতিতে বারবার ওই ভাইপো টাইপো এই শব্দগুলো খুব শুনতাম, যথারীতি এগুলো বেশি বিজেপির নেতারাই ব্যবহার করতেন। কিন্তু তাদের হয়তো মনে হচ্ছিল যে ওই ভাইপো সংক্রান্ত ব্যাপারে তারা একটুখানি কোথাও গিয়ে মাইনাসে রান করছেন আর কি। এবার সেই খামতিটা পুষিয়ে দিতেই উদ্যোগী হয়ে পড়েছেন হয়তো শুভেন্দু অধিকারী। কারণ তার এমনিতে তিনি যেহেতু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, সুতরাং তুল্যমূল্য মনে করেন। সেই কোথাও গিয়ে হয়তো তার মনে হচ্ছিল একদম যথার্থ তুল্যমূল্য হওয়া প্রয়োজন। সেই জন্য এবার তিনিও তার ভাইপোকে নামিয়ে দিয়েছেন রাজনীতিতে। আজকে তার ভাইপো রাজনীতিতে হাতে খড়ি দিয়েছেন ওই সাগরে। এবার এটার ফলে সবাই কিন্তু নিজেদের যেরকম একটা মানে আক্রমণের ক্ষেত্রেও একটা সমান সমান ব্যাপারে থাকবেন, তেমনি আমাদের রাজনীতিটা যে ভাইপোময় হয়ে উঠতে পারে সেটাও কিন্তু খুব পরিষ্কার। কিন্তু যেটা এর মধ্যে যেটা লুকিয়ে রয়েছে পরিবারতন্ত্র বিষয়টা, তাহলে কি আমাদের রাজনীতির নতুন ট্রেন্ড হতে চললো?